বীর বাহাদুর ছবিটি পরিচালনা করেছেন আশিস ছবির পরিচালক দেলোয়ার জাহান জন্টু এবং বীর বাহাদুর ছবিতে অভিনয় করেছেন অ্যাকশন কিং হিরো জসিম এবং সেক্সি গার্ল নায়িকা নতুন ডেনিসি টাক, লিমা, সাব্বির, অরুণা বিশ্বাস, দিলদার, আনোয়ারা এবং আরও অনেকেই অভিনয় করেছেন বীর বাহাদুর ছবিতে। বীর বাহাদুর ছবির গল্পের শুরুতে দেখা যায় আহমেদ শরীফ বলতে থাকে, কে সেই বীর বাহাদুর, কে সেই বীর বাহাদুর। বীর বাহাদুর আমার একে একে নিজস্ব লোকগুলিকে মেরে ফেলছে, আপনারা কোথায়, বলতে পারেন না? কে সেই বীর বাহাদুর, তার পিতামাতার নাম কি, আপনারা বলুন। তখন আহমেদ শরীফের নায়েব বলে, হুজুর ভয় পাচ্ছি বলতে, তবু বলতে হয়। আপনি ভূতপূর্ব জমিদেরকে মিথ্যা খুনের দায়ে এবং ভূমি দখলকারী হিসাবে চিহ্নিত করে যাকে আপনার চক্রান্তে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন, সেই ভূতপূর্ব জমিদার আব্দুল গনি বিন জহিরের পুত্র বীর বাহাদুর জসিম। সে প্রতিজ্ঞা করেছে যে যারাই তার বাপকে হত্যা করেছে অথবা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে তাদের এক এক করে সে মারবে। তাই আমাদের লোকগুলিকে সে বেছে বেছে মারতেছে এবং বন্দি করে রাখতেছে। তখন আহমেদ শরীফ বলে, আপনারা কোথায় থাকেন, কেন আপনারা বীর বাহাদুরকে ধরতে পারতেছেন না? তার কি বাহুতে এত শক্তি আছে যে তাকে ধরা ছোঁয়া যায় না? তখন নায়েব বলে, হুজুর আমি জানতে পেরেছি যে বীর বাহাদুর জসিম তার গায়ে এবং তার শরীরে প্রচণ্ড শক্তি এবং তার সাহস এবং নিষ্ঠা এবং তার তলোয়ার হাতে ঝনঝন করে বাজে। তাকে ধরা এত সহজ নয়। তাকে ধরতে হলে আমাদের আরেকটি বীর বাহাদুর তৈরি করতে হবে, আর না হলে তাকে ধরা আমাদের পক্ষে সম্ভব হবে না। সে আপনাকে হত্যা করবে এবং আমাদেরকে হত্যা করবে। কারণ বীর বাহাদুর বলেছে, যারা আমার বাপকে মিথ্যা খুনের দায়ে এবং জমি দখলকারী হিসাবে চিহ্নিত করে যারাই আমার বাপকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে, আমি তাদের এক এক করে ফাঁসিতে ঝুলিয়ে মারব। এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিশ্রুতি। তো রামেশ্বরী বলে, আমি অত কথা শুনতে চাই না, আমি চাই বীর বাহাদুরের মৃতদেহ। জীবিত অথবা মৃত বীর বাহাদুরকে গ্রেপ্তার করো, আর না হলে তোমাদের একটারও চাকরি থাকবে না। তো এ কথা বলে আহমেদ শরীফ চলে যায়। এদিকে জসিম তার আস্তানায় লোকদের বলে, শোনো তোমরা, আমাকে ধরার জন্য নিশ্চয়ই জমিদার লোক পাঠাবে এবং তোমরা সবাই বলবে যে আমরা বীর বাহাদুর, আমরা বীর বাহাদুর। কারণ এখনও জমিদার আমাকে চিনে না এবং আমাকে দেখেও না কখনো, এবং জমিদারের লোকেরাও দেখেনি। যারাই দেখেছে তাদেরকে আমি হত্যা করেছি, তাদেরকে আমি খুন করেছি, কিন্তু আমার চেহারা কেউ চিনে না। তাই তোমরা সবাই বলবে যে আমি বীর বাহাদুর, আমি বীর বাহাদুর, যেই ধরা পড়বে। কিন্তু কখনোই আমার চেহারাটা যাতে ওদের সামনে প্রকাশ না হয়, কারণ আমি ওই জমিদারকে ধ্বংস করা না পর্যন্ত, জমিদারকে খতম করা না পর্যন্ত, ওই জমিদারকে ফাঁসিতে ঝুলিয়ে না মারা পর্যন্ত আমি কখনোই আত্মসমর্পণ করব না। এটা হলো আমার কথা। তখন জসিম ঘোড়ায় করে তার পাহাড় দিয়ে যাচ্ছে, এমন সময় শুনতে পায় একটি গান। কিন্তু গান শেষে দেখা যায় ওই যে মেয়েটি গান গাচ্ছে সেই মেয়েটি গান শেষে সেখান থেকে চলে যায়। তখন জসিম রাতের বেলা আহমেদ শরীফকে খুন করার জন্য ছুরি নিয়ে আসে। আসার পর দেখে যে তার অন্য একটি কামরায় একটি যুবতী মেয়ে শুয়ে আছে। তখন জসিম ভাবতে থাকে যে নিশ্চয়ই এই মেয়েটা জমিদারের কন্যা হবে, তাকেই উঠিয়ে নিয়ে যাই আর একটা চিঠি লিখে দিয়ে যাই। তখন জসিম গিয়ে দেখা যায় যে মেয়েটি শুয়ে আছে সেই মেয়েটি হলো নতুন। তার মুখে চেপে ধরে তারপরে ছুরি গলায় ধরে বলে, একটা কোনো কথা বলবেন না, আর যদি একটা কোনো কথা বলেছেন তাহলে আমি আপনার গর্দান কেটে ফেলব। আমি কিন্তু বীর বাহাদুর, আমি আপনার বাপকে মারতে এসেছিলাম, কিন্তু আমি আবার আপনার বাপকে এখন খুঁজে পেলাম না। আমি জানি নিশ্চয়ই আপনার বাপ জমিদার মশাই, জুলুমবাজ, হত্যাকারী, প্রতারক, বেঈমান জমিদার আপনার বাপ। তো নতুন কথা বলতে পারতেছে না, কারণ তার মুখ চেপে রেখেছে জসিম। তখন জসিম একটা চিঠি লেখে। চিঠিতে লেখা থাকে যে, জমিদার সাহেব, আপনি আমার বাপকে বিনা অপরাধে মিথ্যা খুনের দায়ে এবং
গরিবদের জমি দখলকারী হিসেবে চিহ্নিত করে আমার বাপকে শত শত মানুষের সামনে আপনি ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। কিন্তু আমি তার ছেলে জসিম, আমার বাপের নাম আবদুল্লাহ বিন জহির। সেই আবদুল্লাহ বিন জহিরকে আপনি শত শত মানুষের সামনে নানা অপবাদ এবং খুনের অপবাদ, জমি দখলের অপবাদ দিয়ে আপনি তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন। ঠিক তেমনি আমিও আপনাকে শত শত মানুষের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মারব, এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিশ্রুতি। কিন্তু আমি আপনার মেয়েকে তুলে গেলাম, আমি আপনার মেয়েকে তুলে নিয়ে গেলাম। আপনার মেয়েকে আমি ফেরত দেবো তখনই যেদিন আপনাকে আমি হত্যা করতে পারবো, এর আগে নয়। এই চিঠিটা নতুনের কামরায় রেখে যায়। তখন জসিম নতুনকে নিয়ে ঘোড়ায় চড়ে তার আস্তানায় চলে আসে। তখন এদিকে সকালবেলা যখন আম্মের শরীফ তার মেয়েকে ডাকতে যায়, তখন গিয়ে দেখে যে তিনি মেয়ে নেই। তো একটা চিঠি লেখা আছে, মানে চিঠিটা পড়ে আম্মের শরীফ। চিঠিতে লেখা আছে, যদি যে আপনার মেয়েকে আমি তুলে নিয়ে গেলাম, আপনি আমার বাপকে মেরেছেন, ভূতপূর্ব জমিদার আবদুল্লাহ বিন জহিরকে আপনি মেরেছেন। আমার বাপকে যেভাবে ফাঁসিতে মেরেছিলেন শত শত মানুষের সামনে, ঠিক তেমনি আপনাকেও শত শত মানুষের সামনে আমি মারব এবং ফাঁসিতে ঝুলিয়ে মারব, তারপর আপনার মেয়েকে ছাড়বো। তারা আম্মা শরীফ বলে, না, এটা হতে পারে না। এই বীর বাহাদুর জসিম, তুই আমার মেয়ের যদি চুল পরিমাণে কোনো ক্ষতি করিস, তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। তোর বাপকে যেমন ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলাম, তেমনি তোকেও আমি ফাঁসিতে ঝুলিয়ে মারব। এ আমার প্রতিজ্ঞা, এ আমার প্রতিশ্রুতি। কারণ তুই আমার মেয়েকে ধরে নিয়ে গেছিস। এই কে, কোথায় আছিস তোরা? আমার সামনে আয়। তোরা কি জানতে পেরেছিস যে জমিদার মেয়েকে তুলে নিয়ে গেছে সেই বীর বাহাদুর? তোরা কি শুনতে পেরেছিস? তোরা কি জানিস নেই? তোরা কি এখনো শুনতে পাস নেই যে বীর বাহাদুর, হ্যাঁ, জমিদারের মেয়েকে তুলে নিয়ে গেছে? তখন নায়েব উজির যাই আছে, হ্যাঁ, সেনা, হ্যাঁ, সৈন্য সামন্ত সবাই, তারা মানে পাহারাদার যারা সবাই দৌড়ে আসে। হুজুর, আমরা তো জানি না। চুপ, আর একটা কোনো কথা বলবি না। আর যদি কোনো একটা কথা বলিস, তাহলে আমি তোদের গর্দান নেব। কারণ আমার মেয়েকে বীর বাহাদুর জসিম তুলে নিয়ে গেছে। যা, 24 ঘন্টার ভিতরে আমার মেয়েকে আমার সামনে এনে এনে হাজির করবি। আর যদি 24 ঘন্টার ভিতরে আমার মেয়েকে এনে সামনে হাজির করতে না পারবি, তাহলে আমি তোদের 24 ঘন্টার ভিতরে তোদের এক এক করে আমি এই চাবুকের আঘাতে মারতে মারতে, হ্যাঁ, এই তরোয়াল দিয়ে তোদের গর্দান কেটে ফেলবো। কথাটা মনে রাখ। এদিকে প্রহরীরা দৌড়াতে শুরু করে এবং দেখা যায় নতুনকে খোঁজার জন্য, জমিদারের মেয়েকে খোঁজার জন্য কোথায় গেছে, কোন পাহাড়ে, তারা খুঁজতে থাকে। এদিকে জসিম নতুনকে বলে, শোনেন ম্যাম সাহেব, আপনাদের জমিদারের মেয়ে, আমার এখানে কিন্তু জমিদারি খাবার নেই। কারণ শোনেন, আপনাকে এখানে বন্দি থাকতে হবে। আর ততদিন পর্যন্ত বন্দি থাকবেন যতদিন পর্যন্ত আমি আপনার বাপকে শত শত মানুষের সামনে ফাঁসিতে ঝুলিয়ে না মারব। কারণ আপনার বাপ আমার বাপকে বিনা দোষে হত্যা করেছিল এবং শত শত মানুষের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল। আমার বাপকে শত শত মানুষ জোতা দিয়ে ইটা মেরেছিল, ডিল মেরেছিল। কারণ তারা ভাবছিল যে আমার বাপ, হ্যাঁ, একজন খুনি, হত্যাকারী এবং জমি দখলকারী। কিন্তু এটা জানে না যে আপনার বাপ চক্রান্ত করেছিল সেই জমিদারের লোভ সামলাতে না পারে, এবং আমার বাপকে হত্যা করে আপনার বাপ জমিদার দখল করে আজ জমিদার হয়েছে। কিন্তু তার ছেলে এখনও জীবিত আছে। আর ছেলে যখন জীবিত আছে, তখন পিতৃ হত্যার বদলা ছেলে নেবেই। আজ থেকে আপনি এখানে বন্দি থাকবেন। তো নতুন বলে, আচ্ছা, আমার বাপ অন্যায় করেছে, তাতে আমার দোষ কোথায়? তো জসিম বলে, দোষ আপনার আছে। কারণ আপনার শরীরেই আপনার বাপের রক্ত বইতেছে। কারণ আপনার বাপ হলো একটা জুলুমবাজ, অত্যাচারী, নির্যাতিত মানুষ। কারণ তার রক্ত আপনার শরীরে আছে। আপনাকে নিয়ে এসেছি, আপনার বাপ এখন বুঝতে পারবে যে ব্যর্থতা কী জিনিস, বিয়োগ কী জিনিস। এখন বুঝতে পারবে যে মেয়েকে হারানোর ব্যথা কতটুকু, সে বুঝতে পারবে। যেমন আমি বুঝতেছি আমার বাপকে, আমার ভাইকে, আমার বোনকে হারানোর ব্যথা। কারণ আমার বাপকে যখন ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল এবং আমাদেরকে মেরে ফেলার জন্য আপনার বাপ লোক পাঠিয়েছিল, কিন্তু আমরা, হ্যাঁ, যেভাবে হোক পালিয়ে গেছি। কিন্তু আজও আমার ভাই বোন এবং মাকে খুঁজে পাইনি। কিন্তু আমি যদি আমার মা ভাই বোনকে খুঁজে না পাই, তাহলে আপনাকে যখন খুঁজে পাবে না আপনার বাপ, তখন কেমন লাগবে আপনার বাপের, সেই কথাটা বোঝানোর জন্যই আমি আপনাকে ধরে নিয়ে এসেছি। তখন
হ্যাঁ, এদিকে দেখা যায় যে লিমা গান গাচ্ছে, আর এমন সময় দেখা যায় সাব্বির এসে সামনে দাঁড়ায়। তো সাব্বির বলে, আচ্ছা আপনি তো খুব সুন্দর মেয়ে, কোথায় থাকেন? কয়, আমি পাহাড় এলাকায় থাকি। তো এক পর্যায়ে সাব্বির এবং লিমা প্রেম ভালোবাসা হয়ে যায়, তারা দুজন দুজনকে ভালোবাসে। তো ডেনিস ইটাক আবার অরুণা বিশ্বাসকে ভালোবাসে। অরুণা বিশ্বাসও পাহাড়ি মেয়ে থাকে। ডেনিস ইটাক থাকে আরেকটা জমিদারের ছেলে। তো ডেনিস ইটাক তখন অরুণা বিশ্বাসকে বলে, আচ্ছা আমি তো জমিদারের ছেলে আর তুমি একটা পাহাড়ি মেয়ে, তো তোমার আমার ভালোবাসা কীভাবে হলো? তখন অরুণ বিশ্বাস বলে, হয়েছে, তোমার সাথে আমার ভালোবাসা হয়েছে, তাতে সমস্যা কোথায়? তখন ডেনিস ইটাক বলে, আচ্ছা এই অঞ্চলে নাকি বীর বাহাদুর থাকে, তো বীর বাহাদুরটা দেখতে কেমন? তো অরুণ বিশ্বাস বলে, আমি নিজে তো দেখিনি বীর বাহাদুরকে, তা আমি কেমনে বলবো? তো ডেনিস ইটাক বলে, আমার বীর বাহাদুরকে ধরতে হবে, কারণ বীর বাহাদুরের যে সাহস শক্তি শুনেছি তার কাছ থেকে আমার শিখতে হবে। এবং আমার আব্বু হুজুর অনেক ভীতু, আমি যদি একসময় জমিদার হই তাহলে তার কাছ থেকে যদি আমি কিছু শিখতে পারি তাহলে আমি, হ্যাঁ, জমিদারি করতে পারবো ভালো করে। তখন অরুণ বিশ্বাস বলে, ঠিক আছে তাহলে জমিদারি আপনি গিয়ে করেন, আমি এখন চলি। তো এক পর্যায়ে দেখা যায় অরুণ বিশ্বাস এবং ডেনিসের একটা গান চলেছে, গান শেষে মিটসেনে চলে যায়। তখন জসিম নতুনকে বলে, এখন পর্যন্ত আপনার বাপ বুঝতে পারে নাই যে আমি কাকে ধরে নিয়ে এসেছি। তখন আহমেদ শরীফ বলে, কী খবর? আমার মেয়েকে তো এখন আমরা খুঁজে পেলাম না, আমার বাড়িতে কিন্তু এখনও আসেনি, আপনারা কি করতেছেন? আমার মেয়েকে আপনারা ধরে আনার চেষ্টা করেন। তো একদিন নতুন পালিয়ে যাবে এমন সময় কিছু গুন্ডারা, মানে পাহাড়ি এলাকার গুন্ডারা নতুনকে আটক করে। আটক করার পর জসিম সেখানে গিয়ে সেই গুন্ডাদের মেরে, বাহাদুরির মতো মেরে নতুনকে উদ্ধার করতে গিয়ে জসিম আহত হয়ে পড়ে যায় মাটিতে। এবং মাটিতে পড়ে যখন যায় তখন জসিমের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে জসিম। তো নতুন সে সময় সুযোগ পাইছে পালানোর জন্য, কিন্তু তারপর নতুন চিন্তা করছে যে না, একটা, হ্যাঁ, আহত মানুষকে রেখে যদি পালিয়ে যায় তাহলে একটা মানবতার পরিচয় হবে না। তো নতুন জসিমকে আবার ধরে তার আস্তানে নিয়ে আসে। তখন যখন জসিমের প্রচণ্ড জ্বর আসে তখন দেখে যে জসিম জ্বরে কাঁপতেছে। এখন নতুন তখন জড়িয়ে ধরে তাকে গরম থেকে ঠান্ডা করে। তখন জসিমের যখন জ্ঞান ফিরে দেখে যে নতুন তার বুকে শুয়ে আছে। তো জসিম বলে, আপনি আমাকে বাঁচিয়েছেন? তখন নতুন বলে, না, আপনি আমাকে বাঁচাতে গিয়ে আপনি আহত হয়েছিলেন, তখন দেখলাম যে আপনি আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন, তখন আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম, কিন্তু পালিয়ে যাইনি। কারণ একটা আহত ব্যক্তিকে যদি রেখে আমি পালিয়ে যাই, আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হবেন এবং অসন্তুষ্ট হবেন। তাই আপনাকে এখানে নিয়ে এসেছি এবং আপনার প্রচণ্ড জ্বর এসেছিল রাত্রে, তাই আপনাকে সুস্থ করার জন্য আপনাকে জড়িয়ে ধরে আমি শুয়ে পড়েছিলাম। তো জসিম বলে, যাক, ভালো কাজ করেছেন। আপনার বাপের ভিতরে যে জুলুম আছে এবং যে নির্যাতনের বাপ আছে, কিন্তু আপনার ভিতরে তা নাই। যাক, আপনি আমাকে বাঁচিয়েছেন। তো একবার যে নতুনকে বলে জসিম, ঠিক আছে আপনি এখন যেতে পারেন, আপনাকে আমি ছেড়ে দিলাম, কারণ আপনার ভিতরে সে অহংকার এবং জুলুমের কোনো চিহ্ন পাইনি, তাই আপনাকে আমি ছেড়ে দিলাম, চলে যান। কিন্তু এক পর্যায়ে নতুন জসিমকে ভালোবেসে ফেলে এবং নতুনও জসিমকে ভালোবেসে ফেলে এবং জসিমও নতুনকে ভালোবেসে বলে। এভাবে তারা দুজন দেখা যায়, তারা দুজনকে ভালোবাসে এবং তাদের দুজনকে জড়িয়ে ধরে একটা গান চলে আসে। কিন্তু নতুন আর যেতে চায় না। তারপরে জসিম বলে, না, আপনি চলে যান, কারণ আপনি এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে। আমরা পাহাড়ি এলাকা, পাহাড়ের ভিতরে থাকি, আমাদের এখানে খাওয়া দাওয়ার অনেক কষ্ট, আপনি যেগুলি খান সেগুলি তো আমরা খাই না এবং পাইও না। তাই আমি মনে করছি আপনি এখান থেকে চলে যান, চলে গেলে ভালো হবে, আপনার বাপ কিছুটা স্বস্তি পাবে। তো নতুন বলে, আমি চলে যাব কথা ঠিক, কিন্তু তার প্রতিবাদ আমি করব। আমার আব্বু হুজুরকে গিয়ে বলবো যে আপনি ভুল করেছিলেন, অন্যায় করেছিলেন, এখনও সময় আছে, এই বীর বাহাদুরের কাছ থেকে আপনি ক্ষমা চান এবং তার ছোট বোন এবং তার ভাই যে আছে তাদেরকে খুঁজে বের করে তাদের দিয়ে দেন, আপনার আর কোনো ক্ষতি করবে না, আপনাকে ক্ষমা করে দেবে। তখন জসিম বলে, না, এই কথাটা আপনি বলবেন না, কারণ আমার বাপকে যে হত্যা করেছে, যে খুন করেছে, তাকে হত্যা না করা পর্যন্ত আমি নিস্তার হব না। আপনাকে আমি ভালোবেসেছি কথা সত্য, কিন্তু আমার প্রতিশোধ আমি ভালোবাসার দিয়ে ধ্বংস করতে পারবো না এবং শেষ করতে পারবো না, কিন্তু এর বদলা আমি নেবই। তখন নতুন বলে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আমি চলে গেলাম। তখন জসিম বলে, এই কে আছিস? ম্যাম সাহেবকে তার জমিদার মহলে পৌঁছে দে। তখন একজন লোক দূর থেকে নতুনকে পৌঁছে দেয়, নতুন হাঁটতে হাঁটতে চলে যায়। তো যাওয়ার পর আম্মের সাহেব দেখে বলে, মা তুই ফিরে এসেছিস, তোকে বীর বাহাদুর কোনো ক্ষতি করে না তো? তো নতুন বলে, না আব্বা হুজুর, বীর বাহাদুর আমার কোনো ক্ষতি করে নাই, কিন্তু বীর বাহাদুর তুমি অনেক ক্ষতি করেছ। কারণ বীর বাহাদুরের বাপ ছিল এই এলাকার জমিদার, তার নাম ছিল আবদুল্লাহ বিন
জহির, তাকে তুমি মিথ্যা খুনের দায়ে এবং ভূমি অর্থাৎ জমি দখলের মিথ্যা কথা বলে তুমি শত শত মানুষের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলে, এটা কি সত্য? তার আম্মা সাহেব বলে, না মিথ্যা। কারণ আবদুল্লাহ বিন জহির সত্যিই সে ভূমি দখল করেছিল এবং একজনকে খুন করেছিল, আমারই ঘনিষ্ঠ লোককে খুন করেছিল, তাই তাকে আমরা ফাঁসিতে ঝুলাতে বাধ্য করেছিল জনগণ। তখন নতুন বলে, না তুমি চক্রান্ত করেছিল এই জমিদারি দখল করার জন্য, তুমি চক্রান্ত করে জসিমের বাপকে তুমি ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলে। কিন্তু আমি একটা কথা বলে গেলাম আব্বা, হ্যাঁ আমাকে জসিম অথবা বীজ বাহাদুর আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তোমাকে ছাড়বে না। সে বলেছে যে তার পিতৃ হত্যার বদলা সে নেবে, কারণ তুমি তার পিতাকে তুমি শত শত মানুষের সামনে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলে, কিন্তু তোমাকে তাই সে করবে, কারণ তোমাকে সে ছাড়বে না। এই কথাটা বলেছিল। তার আম্মা সাহেব বলে, শোন মা, তোকে ছেড়েছে তাই তাকে ধন্যবাদ, কিন্তু সে আমার কাছ থেকে বেঁচে থাকতে পারবে না, কারণ আমি তাকে একদিন না একদিন খুঁজে বের করে আমি তাকে তার বাপের মতো ফাঁসিতে ঝুলিয়ে মারব। তুই সত্যি শুনেছিস, আমি জমিদারের লোভেই আমি আবদুল্লাহ বিন জহিরকে মিথ্যা খুনের দায়ে এবং জমি দখলকারী হিসাবে চিহ্নিত করে তাকে আমি ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলাম, কিন্তু বীর বাহাদুরকে আমি মারব, বীর বাহাদুরকে এমনভাবে মারব যা তুই কখনো কল্পনা করতে পারবি না। নতুন বলে, আব্বা হুজুর, যেদিন আপনি বীর বাহাদুরকে মারবেন সেদিন হয়তো আমাকেও আপনি খুঁজে পাবেন না, আমিও নিজে আত্মহত্যা করব, কারণ আমি বীর বাহাদুরকে ভালোবাসি। আর ভালোবাসার মানুষকে যদি আপনি মেরে ফেলেন তাহলে আপনার মেয়ে কি বাঁচবে? আপনার মেয়ে তো বাঁচবে না, আপনার মেয়ে তো আত্মহত্যা করবে, তখন আপনি কি করবেন? রামেশ বলে, খামোশ বেয়াত্তমিস, একটি জমিদারের মেয়ে হয়ে তুমি সামান্য একটি বিদ্রোহী বীর বাহাদুরকে ভালোবাসো, তোমার স্পর্ধা তো কম নয়। তো নতুন বলে, আব্বা হুজুর, আপনি জমিদার নন, আপনি একটা প্রতারক, বিশ্বাসঘাতক, আপনি যান নিমক খেয়েছিলেন তার সাথে নিমক হারাম করেছিলেন, আপনি বীর বাহাদুরকে মারবেন না, আপনি বীর বাহাদুরকে মারা সেই শক্তি সামর্থ্য আপনার এখনো হয়নি। আপনি আমাকে মারতে পারবেন কিন্তু আপনি বীর বাহাদুরকে না, কারণ বীর বাহাদুরের উপর আল্লাহর স্বয়ং ভরসা আছে এবং তার আশীর্বাদ আছে, কিন্তু আপনার উপরের জনগণ কোনো ভরসা, জনগণও আপনাকে ভালোবাসে না এবং জনগণও আপনাকে দেখতে পারে না, আর আপনি বীর বাহাদুরকে মারবেন, আপনি কখনোই পারবেন না। তবে আল্লাহ যদি বীর বাহাদুর উপর সহায় থাকে আপনি কিছুই করতে পারবেন না, আমার ভালোবাসা যদি সত্য হয়ে থাকে আপনি বীর বাহাদুরকে কিছুই করতে পারবেন না, কিচ্ছুই করতে পারবেন না আপনি বীর বাহাদুরকে। রামেশ বলে, খামোশ ব্যর্থ মিস, পিতার সামনে দাঁড়িয়ে একটি পুরুষকে নিয়ে সমর্থন করা আমি এটা পছন্দ করি না। তুমি যদি আমার মেয়ে না হতে তোমার গর্দান আমি কেটে ফেলতাম, তোমার জিব্রাটা আমি কেটে ফেলতাম। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও। এই কে আছিস? তোদের ম্যাম সাহেবকে তুই এখনই নিয়ে কারাগারে বন্দি কর, অথবা কামরা তাকে বন্দি করে রাখ, যাতে সে আর কখনোই এই জমিদার মহল থেকে বের হতে না পারে, কারণ আজকের পর থেকে মনে করবো যে আমার মেয়ে একজন বিদ্রোহী, তাকে আমি বন্দি করে রেখেছি, কারণ বিদ্রোহীর কোনো স্থান আমার জমিদার মহলে নাই, সে বিদ্রোহী, তাকে আমি ক্ষমা কখনোই করব না। তখন জমিদারের কথা মতন তার সিপাহীরা এসে নতুনকে কারাগারে বন্দি করে, তখন নতুন কারাগারে বন্দি থাকে। এমন সময় দিলদাল থাকে কারাগারের ভিতরে একজন সিপাহী রক্ষী, তো সে ছদ্মবেশ ধারণ করে আসে এবং সে দেখা যায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে এবং দেখে যে তার পরিস্থিতি কী। তো দিলদার একদিন সে জসিমের আস্তানে গিয়ে বলে, দেখেন আপনি তো বীর বাহাদুর আমি জানি। তো জসিম বলে, হ্যাঁ আমি বীর বাহাদুর। আপনি কি জানেন আপনার ভালোবাসার সাথে কে জমিদার তার কারাগারে বন্দি করে রেখেছে শুধুমাত্র আপনার প্রশংসা করার জন্য? তখন জসিম বলে, আপনি কে? আমি সেই কারাগারের রক্ষিতা এবং সেই কারাগারের একজন আমি পাহারাদার, কিন্তু আমি পাহারাদার হিসেবে আছি সত্য, কিন্তু জমিদারকে কখনোই আমি মনে প্রাণে ভালোবাসি না। সে অনেক ক্ষতি করেছে, সে আমার বাপকে মেরেছিল, আমার বোনকে মেরেছিল এবং আমার মাকে মেরেছিল, সে থেকে আমি পাহারাদার হয়ে আছি, কারণ একদিন না একদিন একজন না একজন দাঁড়াবে তাকে হত্যা করার জন্য এবং খুন করার জন্য, কিন্তু আমি সেই পক্ষে আছি, তাই আপনার সঙ্গে আমি যোগ দিয়েছি। সাবাস, ঠিক আছে, আপনি চলে যান, আমি ঠিকই আজই সেই ম্যাম সাহেবকে আমি সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। জসিম যখন রাতেবেলা যাচ্ছে তখন একটা কান্না শব্দ পাচ্ছে, তখন একটি মহিলা কাঁদতেছে, তার ছেলে মেয়েকে ডাকতেছে, বাবা তোরা কোথায়, বাবা তোরা কোথায়, মা তোরা কোথায়, মা তোরা কোথায়।
জসিম সেই ঘরে গিয়ে দেখে যে একটি বয়স্ক মহিলা কাঁদতেছে, কিন্তু তার মা। জসিম তার মাকে চিনতে ভুল করে নেই। তখন মাকে জোরে ধরে বলে, মা, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার হারিয়ে যাওয়া সন্তান। তুমি কি চিনতে পারছো যে আমার একটা ছোট বোন ছিল, আমার একটা ভাই ছিল? তখন আনার বলে, না বাবা, তোকে তুমি চিনতে পারিনি। মনে করে দেখো যে আমার বাপকে জমিদার, যে বর্তমান জমিদার আছে, সে আমার বাপকে শত শত মানুষের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিল। যখন আমি প্রতিবাদ করেছিলাম তখন আমাদেরকে মেরে ফেলার জন্য জমিদার লোক পাঠিয়েছিল। তখন আমি সেখান থেকে পালিয়ে যাই, কিন্তু আমি তোমাকে অনেক খুঁজেছি, কিন্তু আমি পাইনি। এখন আমি তোমাকে পেয়েছি। তখন আনোয়ারা জসিমকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে। তো জসিম বলে, আমার ছোট ভাই এবং বোন কোথায়? আমি এখনও জানি না কোথায় আছে, কিন্তু এতটুকু জানি যে তারা, আমার বিশ্বাস তারা বেঁচে আছে। মা, তারা যদি বেঁচে থাকে একদিন না একদিন আমি তাদের খুঁজে পাবো। এমন সময় একটি লোক দিনের বেলা যাচ্ছে ঘোড়ায় করে, তো জসিমের সাথে দেখা হয়ে যায়। তো জসিমকে বলে, আচ্ছা, আপনি কি বলতে পারেন যে এখানে আমি দুজনকে কুড়িয়ে পেয়েছিলাম, একটি ছেলে আর একটি মেয়ে? জসিম বলে, কত বছর আগে? প্রায়ই 15 থেকে 16 বছর হবে। তো জসিম বলে, ওই দুজন কোথায়? আমার কাছে আছে। সে দুজনে হলো সাব্বির এবং অরুণা বিশ্বাস। তখন জসিম বলে, আমাকে ওনাদের কাছে নিয়ে চলো। তখন জসিম যখন বলে, আচ্ছা, তখন বলে চলেন। তখন জসিম গিয়ে বলে যে, কারা দুজন? এই যে দুজন, অরুণা বিশ্বাস এবং সাব্বির। তখন তখন জসিম বলে, তোমরা কি কিছু মনে করতে পারো? তোমার মাকে যদি দেখো তোমরা চিনতে পারবে? তখন সাব্বির অরুণা বিশ্বাস করলে, আমরা ছোটো ছিলাম, তারপরও আমার মা একটা গান গাইতো, সেই গানটা আমার এখনো মনে আছে। আচ্ছা, গানটা গাওতে দেখি। তখন অরুণা বিশ্বাস সাব্বির সেই গানটা গায়। গাওয়ানোর পরে জসিমও গানটা গায়। তখন অরুণা বিশ্বাস সাব্বির বুঝতে পারে যে জসিমই তাদের ভাই। তখন সেখানে তাদের পরিচয় হয়। তখন জসিম তাদেরকে ঘোড়ায় করে তার মার কাছে নিয়ে আসে। তখন জসিম বলে, মা, এই যে তোমার হারিয়ে যাওয়া সন্তান, ছেলে, হ্যাঁ, তোমার ছোট ছেলে আর এলো তোমার ছোট মেয়ে, তাদের আমি খুঁজে পেয়েছি। তখন আনোয়ারা তাদেরকে জড়িয়ে ধরে তখন বলে, বাবা, তুই আমার সন্তানদের এনে দিয়েছিস সত্য এবং তোকে খুঁজে পেয়েছি, কিন্তু আমার একটা আদেশ তোকে মানতে হবে। তোর বাপকে শত শত মানুষের সামনে ফাঁসি দিয়ে যে মেরেছিল, তাকে আমি ফাঁসি ঝুলানো অবস্থা দেখতে চাই। তখন সাব্বির বলে, মা, তুমি কোনো চিন্তা ভাবনা করো না, আমার ভাইজান আছে না, আমরা সবাই মিলে ওই জুলুমবাজ জমিদারকে শত শত মানুষের সামনে ফাঁসিতে ঝুলিয়ে মারব। এই আমাদের প্রতিজ্ঞা, এই আমাদের ওয়াদা। জসিম বলে, মা, তুমি কোনো চিন্তা ভাবনা করো না, আমি মারবই। এমন সময় অরুণা বিশ্বাস আবার ডেনিসিটাকে ভালোবাসে, লিমাকে আবার ভালোবাসে সাব্বির। তখন ডেনিসিটাকে আবার সব কিছু অরুণা বিশ্বাস করে বলে। তখন ডেনিসিটাক বলে, আমিও আরেক জমিদারের ছেলে। যদি এই জালিমবাজ জমিদার যদি তোমার বাপকে বিনা দোষে ফাঁসিতে ঝুলিয়ে থাকে, তাহলে তার বিচার আমরা করব, তাকে আমরা মেরে ফেলব। তখন ডেনিসিটাকের সামনে জসিমকে নিয়ে যায়। তখন জসিম, ডেনিসিটাক তারা সবাই মিলে যায়। তো জসিম বলে, আমাদের আর দেরি করা মনে হয় সম্ভব নাই। আমরা এই মুহূর্তে জমিদার মহল আক্রমণ করব, আক্রমণ করে তাদেরকে আমরা মেরে ফেলব। কিন্তু আমার একটা কাজ বাকি আছে। তখন ডেনিসিটাক বলে, ভাইজান কী কাজ? আমি আজ রাতে জমিদার মহলে যাব এবং ম্যাম সাহেবকে সেখান থেকে আমি বাঁচিয়ে নিয়ে আসবো, আর না হতে ম্যাম সাহেবকে যে কোনো সময় জমিদার মেরে ফেলবে। তখন জসিম চলে যায় রাতের বেলা। জসিম গিয়ে, হ্যাঁ, ঘোড়ায় করে রাতের বেলায় গিয়ে নতুনকে সেখান থেকে, হ্যাঁ, ছাড়িয়ে নিয়ে আসে। ছাড়িয়ে নিয়ে আসার পর নতুনকে জসিম বলে, আমি আমার মা, ভাই বোনকে সবাইকে খুঁজে পেয়েছি। এখন আমার কোনো দুঃখ নেই, কিন্তু একটা দুঃখ রয়েছে, তোমার বাপকে আমরা শেষ করব। এখন নতুন বলে, যে অন্যায় করে তাকে অবশ্যই প্রায়শ্চিত্ত হবে। আমার বাপ অন্যায় করেছিল, তোমার বাপকে মেরেছিল শত শত মানুষের সামনে, কিন্তু আমি সেটা বলতে পারি না যে তুমি আমার বাপকে মেরে ফেলো। যদিও সে জুলুমবাজ, অন্যায় অত্যাচারীকারী, কিন্তু সে তো আমার বাপ। আমি কথাটা কখনোই বলতে পারবো না, কিন্তু আমি এতটুকু বলবো যে আমার বাপকে তুমি যদি পারো তোমরা ক্ষমা করে দিও। তো আনোয়ারা বলে, মা, তুমি আমার মেয়ের মতন। তুমি, আমি জানি আমার ছেলে তোমাকে ভালোবাসে, কিন্তু আমার স্বামীকে যখন তারা মেরে ফেলেছিল, তো কোথায় ছিল তাদের ভালোবাসা, কোথায় ছিল তাদের মায়া মমতা? কিন্তু আমরা কখনোই তো এটা চাইনি যে আমাদের জমিদারগিরি হারিয়ে আমরা পথে পথে ঘুরে বেড়াবো এবং আমি ছেলে সন্তানকে হারিয়ে পাগলের মতো থাকবো। কিন্তু আমার ছেলেও আজ বীর বাহাদুর হয়ে এসে এবং দেশদ্রোহী হয়ে এসে বেঁচে থাকবে, এটা কি আমরা কখনোই চেয়েছিলাম? নতুন বলে, না মা, চাননি, কিন্তু ভাগ্য ছিল যে আপনার হয়ে গেছে। দুজন বলে, ভাগ্য 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 নয়, ভাগ্যটা আপনার বাপ করেছিল ম্যাম সাহেব।
আপনার বাপ যদি লোভে পড়ে, জমিদারের লোভে পড়ে আমার বাপকে হত্যা না করতো, তাহলে আমাদের এই অবস্থা হতো না। আপনার বাপ দোষী, আপনার বাপের কারণে আজ আমরা এই অবস্থায়। কিন্তু জনগণও চায় যে আপনার বাপকে হত্যা করার জন্য। তো নতুন বলে, দেখেন আমি কি বলবো, আমার আর কিছু বলার নেই। তবে আমার বাপ অন্যায় করেছে, অপরাধ করেছে, তার শাস্তি অবশ্যই পাবে। জসিম বলে শাস্তি পাবে, কিন্তু জনগণের সামনে পাবে। জনগণ যদি তাকে ক্ষমা করে দেয় তাহলে আমিও তাকে ক্ষমা করে দেবো, এই কথা দিলাম। তখন জসিম তারা দলপল নিয়ে গোড়ায় করে তারা জমিদার মহল আক্রমণ করে। সেখানে হয়ে যায় অনেক লড়াই, অনেক দ্বন্দ্ব, অনেক গোলাগুলি, অনেক পিস্তলের আওয়াজ, বন্দুকের আওয়াজ, তলোয়ারের আওয়াজ, লাঠির আওয়াজ, মারামারি। এক পর্যায়ে মারামারি করতে করতে জমিদারের সব যখন সৈন্য সামন্তরা যারা যখন মৃত্যুবরণ করে, তখন আম্মে শরীফ পালিয়ে যায় পাহাড়ের গুহায়। কিন্তু সেখানে জসিম আগে থেকেই সব জনগণকে নিয়ে আসে। তখন জনগণকে সামনে জসিম চিৎকার করে বলে, শোনেন, আপনারা ভূতপূর্ব আবদুল্লাহ বিন জহির জমিদারকে যখন আপনারা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলেন, তখন আপনারা বাহাবা দিয়েছিলেন, তাকে জোতার ইটা মেরেছিলেন এবং জোতা ইট ঢিল মেরেছিলেন। কিন্তু আবদুল্লাহ বিন জহির ছিল আমার বাবা, তিনি ছিলেন নির্দোষ। এই কথাটা আজ এই জায়গায় বর্তমান জমিদার যে আছে, জুলুমবাজ জমিদার, সে বলবো। তখন জসিম চাবুক মারে, একটা করে আঘাত মারে। তখন জসিম বলে, বল, সত্য কথা বল। তখন আমেশ্বরী বলে, আবদুল্লাহ বিন জহির যে ভূতপূর্ব জমিদার ছিল, সে ছিল নিষ্পাপ, সেই কোনো জমি দখল করে নেই, সেই কোনো অন্যায় করে নেই, সেই কোনো খুন করে নেই, সেই কোনো অপরাধ করে নেই, সে ছিল নির্দোষ। আমি তাকে চক্রান্ত করে মেরেছিলাম। আমার চক্রান্তের শিকারে সে অপরাধ হয়েছিল এবং তাকে আমি জমিদারের লোভে তাকে আমি মিথ্যা খুনিয়া দেয় ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলাম। আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, শাস্তি আমাকে আপনারা সবাই দেন। আমি আর জীবনে অন্যায় অপরাধ করব না। তখন আনোয়ারা গিয়ে চাবুক মারে, সত্য বল। তখন চিৎকার করে বলে, আমি অপরাধী, আমি অপরাধী। ভূতপূর্বে যে জমিদার ছিল তার কোনো অপরাধ ছিল না, অন্যায় ছিল না, সব দোষ আমার, সব অপরাধ আমার, আমাকে আপনারা ক্ষমা করে দেন। তখন জেনিসেটেক মারে, সাব্বির মারে, লিমা মারে, সবাই মারে, তো নতুন কিছুই করে না। তখন দেখা যায় জনগণ বলে, না, আমাদের যে ভালো যে জমিদার ছিল তাকে যখন আমরা ফাঁসিতে ঝুলিয়ে মেরেছিলাম আপনার কথায়, আপনাকেও ফাঁসিতে ঝুলিয়ে মারতে হবে। এবং এলাকার যত লোকেরা আছে তখন আম্মে শরীফকে ঝুলিয়ে ফাঁসিতে ঝুলানোর পর তারা জনগণরা জমিদার আম্মে শরীফকে মেরে ফেলে। তখন নতুন গিয়ে আম্মে শরীফকে জোরে অনেক কান্নাকাটি করে। তখন জসিমকে ধরে বলে, দেখেন মেম সাহেব, এটা আমার কোনো দোষ নেই, এখানে জনগণের যেটা ভালো মনে করেছে তারা করেছে, কিন্তু আমরা জনগণের কাছে দিয়েছিলাম আপনার বাপের বিচার করার জন্য। তখন যখন আপনার বাপের বিচার জনগণ করেছে, এখানে কোনো আমার কিছু বলারই থাকে না, বলেন। নতুন বলে, না, আমার বাপ অন্যায় করেছে, সে অন্যায়ের প্রায়শ্চিত্ত করেছে, সে অন্যায়ের শাস্তি পেয়েছে, এটা আমার কি করার আছে। তখন নতুন জসিম মিলে যায়, জেনিসের গণনা বিশেষ মিলে যায়, সাব্বির লিমা মিলে যায়, আনোয়ারে মিলে যায় এবং সবাই সাথে মিলে যায়। দিলদার এসে বলে, আমি খুব খুশি হয়েছি যে জুলুমবাজ জমিদারের মৃত্যু হয়েছে এবং ফাঁসিতে ঝুলে মেরেছে জনগণ। আমিও চেয়েছিলাম এটা, আমার মনটা শান্তি হয়েছে, আমার মনটা দিলে শান্তি লাগছে। আমার অনেক খুশি লাগতেছে আজকে। তখন দেখা যায় এই এক পর্যায়ে বীর বাহাদুর ছবির গল্পটা শেষ হয়। তো পরিচালক দেলোয়ার জান জন্টুর পরিচালনায়, চিত্রনাট্য, গীত রচনায় এবং সব কিছু দিয়ে তিনি বীর বাহাদুর ছবিটি পরিচালনা করেছিলেন। এবং বীর বাহাদুর ছবিটি পরিচালনার পর, মুক্তির পর ছবিটি দর্শক নজর কাড়তে সক্ষম হয়। এবং জসিমের যে বীরত্বের যে অভিনয়, জসিমের যে অ্যাকশান, জসিমের যে ডায়লগ, সব কিছুতে এই ছবির ভিতরে দারুণভাবে ফুটিয়ে তুলেছিল পরিচালক দেলোয়ার জান জন্টু। এবং সফলতার পঞ্চমুখ হয় দেলোয়ার জান জন্টু এবং জসিম। দর্শকের মন জয় করতে সক্ষম হয় এবং নতুনও ভালো অভিনয় করে নাচ গান দিয়ে দর্শকদের মাতিয়ে রাখে হলের ভিতর। এবং দর্শক নতুনের নাচ দেখে খুব আনন্দিত হয় এবং লিমা অরুণা বিশ্বাসের নাচ গান এবং ডায়লগ এবং তাদের অভিনয় দেখে দর্শক আনন্দিত হয়। ডেনিস সেটেকের অভিনয় ভালো ছিল, যেহেতু জসিমের তো অভিনয়ের কোনো তুলনা নেই। এক হিসাবে ছবিটা সে সময় সুপার ডুপার এবং ভালো ব্যবসা করে ছবিটি হিট হয় এবং পরিচালক খুব খুশি হয়।